গল্প অন্ধত্ব। লেখনীতে নুসরাত জাহান মিষ্টি। আমাকে পেটে নিয়ে ভাতের কষ্ট করে আমার মা। আমাদের পরিবার সচ্ছল ছিল, তাও পেট ভরে একবেলা ভাত খেতে পারত না মা। তাকে ভাত মেপে মেপে দেওয়া হতো। তরকারি তো নামমাত্র দিত, শুধু ঝোল রেখে দিত। সকাল থেকে রাত অবধি সংসারের জন্য গাধার মতো খাটুনি করার পরও আমার মায়ের একবেলা পেট ভরে ভাত খাওয়া হয়নি। যখন মা তার এই কষ্টের কথা বাবাকে বলতেন তখন বাবা খুব রেগে যেতেন, কখনো কখনো গায়ে হাতও তুলতেন। সে বিশ্বাস করতে চাইত না আমার মাকে এভাবে খাবারে কষ্ট দেওয়া হয়। ঘরে তো সব রয়েছে, সেখানে তাকে কেন ভাতের কষ্ট দিবে? মা পেটের ক্ষুধায় যত না যন্ত্রণা পেতেন তার চেয়ে বেশি যন্ত্রণা হতো বাবার চোখে অবিশ্বাস দেখে। একটা সময় পর মা বাবার চোখে তার জন্য শুধু অবিশ্বাসী দেখতে পাচ্ছিলেন, যেটা তাকে ভেতর থেকে শেষ করে দেয়। মায়ের মৃত্যুর 18 বছর পর এই কথাগুলো আমি জানতে পারি। মা যেই সময়ে মারা যায় তখন আমার বয়স ছিল মাত্র 5 বছর। সংসারের জটিলতা খুব একটা বুঝতাম না, তবে আবছা আবছা যা মনে পড়ে তাতে এই দৃশ্যটা আজও চোখে ভাসে। রতন কাকাকে ধরে লোকজন মারছে আর মায়ের দিকে ছিছি করে বলছে, লজ্জা করে না হাঁটুর বয়সী একটি ছেলের সাথে নোংরামি করতে? সেদিন রতন কাকার সাথে নাম জড়িয়ে মাকে অজস্র নোংরা কথা বলা হয়েছে। শুধু তাই নয়, একঘর লোকের সামনে বাবা মাকে ইচ্ছামতো মেরেছে। আর সবাই রতন কাকাকে মেরে গ্রাম ছাড়া করেছে। সেদিন রাতেই মা এসব অপমান সহ্য করতে না পেরে রশিতে ঝুলে যায়। একদিকে বাবা তার পরিবারের সঙ্গে বসে আমার মায়ের অপরাধের শাস্তি কি হতে পারে সেটা আলোচনা করছিল, অন্যদিকে মা পৃথিবীতে বিদায় জানিয়ে দিল। অতঃপর যখন মায়ের নিথর দেহটা নিচে নামানো হয় তখন সব শান্ত হয়ে যায়। সেই সময়ে এসব জটিলতা বোঝার মতো বয়স না হলেও বড় হতে হতে সবটা বুঝে ফেলেছি। এতবার কানের কাছে এত মানুষ বলেছে যে তোর মা নাগর ধৈরা ধরা খেয়ে মইরা গেছে। তোর মা, সেসব কথা বিস্তারিত নাই বা বলি। তাদের কথা শুনতে শুনতে বড় হওয়া আমিও মাকে ঘৃণা করতে শুরু করেছিলাম। আমার মা পরকীয়ার মতো জঘন্য এক অপরাধ করেছে, এটা মেনে নেওয়া যায় না। আমিও পারিনি, তাই তো নিজের গর্ভধারিণী মাকে ঘৃণা করতে শুরু করেছি। শুধু এজন্য নয়, সেই সাথে সে মরে গিয়ে আমাকে রেখে গেল সৎমা নামক এক নরকে। আমার জীবনের সবটার জন্য আমি মাকেই দায়ী ভাবতাম। তাই তো মায়ের জন্য প্রতিটা সন্তানের হৃদয়ে যে ভালোবাসার অনুভূতি থাকে সেই অনুভূতির উপরে একটা ঘৃণার চাদর পড়েছে। আজ এত বছর পর মায়ের ছোট ডায়েরিতে তার কষ্টের গল্প শুনে কোথাও গিয়ে আমার কষ্ট অনুভব হচ্ছে। এত কষ্ট সহ্য করে আমার মা আমাকে জন্ম দিয়েছে সেটা উপলব্ধি করতে পেরে আজ আমার মন বলছে, সারা জীবন তো লোকের কথাই শুনে গেলি মীরা, তোর মা বেঁচে থাকলে তার বলা গল্পটা হয়তো ভিন্ন হতো। আমি ঘরে ঢুকতে বাবা শোয়া থেকে উঠে বসল। সৎ মা জামা কাপড় গুছিয়ে রাখছিল। সে আমাকে দেখে বিরক্তি নিয়ে বলে, কিছু বলবে মীরা? আমি বাবার সাথে একটু কথা বলতে চাই। আমি কথাটি বলার সঙ্গে সঙ্গে বাবা বলল, হ্যাঁ বলো। আমি জবাব না দিয়ে সৎ মায়ের দিকে তাকালাম। আমার দৃষ্টি দেখে সৎ মা বুঝল আমি বাবার সাথে আলাদা কথা বলতে চাচ্ছি। বাবাও বুঝতে পারল, তাই বলে, তুমি গিয়ে রাতের খাবার। বাবাকে কথাটি শেষ করতে না দিয়ে সৎ মা বলে, আমি তোমার বউ। বাহিরের লোক নই যে তোমাদের কথার মাঝে থাকতে পারবো না। আমি থাকলে দুনিয়া অশুদ্ধ হয়ে যাবে না। আমি আমার বাবার সাথে কথা বলতে এসেছি। বাবা, মেয়ের মাঝখানে আপনি তৃতীয় ব্যক্তি। তাছাড়া আমি আমার মায়ের সম্পর্কে কথা বলবো, আশা করি সেটা শুনতে আপনার খুব একটা ভালো লাগবে না। আমার মুখে এই কথা শুনে সৎ মা কিছু বলতে চাচ্ছিল। বাবা কিছুটা কঠিন চোখে ইশারা করে ঘর থেকে বের হতে, তাই কিছু না বলে বেরিয়ে যায়। সৎ মা চলে যেতে বাবা বলে, সচরাচর তো তুমি আমার সাথে কথা বলতে চাও না। আজ হঠাৎ আসলে যে তুমি আমার মাকে রতন কাকার সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিলে। এতদিন পর এই প্রশ্ন আবার ওঠায় বাবা বিরক্ত হয়। সে কিছুটা গম্ভীর গলায় বলে, আমি এই বিষয়ে কোন কথা বলতে চাই না। প্রসঙ্গ যখন আমার মাকে নিয়ে তখন আমি তার সম্পর্কে জানতে আগ্রহী হতেই পারি এবং তুমিও তার সম্পর্কে বলতে বাধ্য, যেহেতু সে তোমার স্ত্রী ছিল। আমি যথেষ্ট কঠিন গলায় কথাটি বললাম। এটা শুনে বাবা কিছুটা রেগেই বলে,
তোমার নতুন মা তো ঠিকই বলছে, তুমি আজকাল যথেষ্ট বেয়াদব তৈরি হয়েছ। শুধু আমার বেয়াদবির কথাই বলল, তার অত্যাচারের কথা বলল না। সে যাই হোক, যে লোক চোখ থাকতে অন্ধ, চোখের সামনে সবটা থাকতে দেখতে পায় না, তার কাছে না হয় আমি বেয়াদব হয়েই থাকি। তা এভাবেই কারো কথার উপর বিশ্বাস করে বুঝি মায়ের বিচার করতে। আমার এই কথায় বাবা চমকে আমার দিকে তাকায়। সে কিছুটা অবাক হয়। আমি একটু থেমে আবার বলি, মায়ের ডায়েরি তো সেটাই বলছে। যাই হোক, আসল কথাই আসি। তুমি মাকে এবং রতন কাকাকে একসাথে দেখেছিলে। আমি জানি তুমি হঠাৎ এসব নিয়ে কেন পড়লে। তবে শোনো, হ্যাঁ, তাদের মাঝের সম্পর্ক ছিল খুব জঘন্য এক সম্পর্ক। তুমি দেখেছ? আমার প্রশ্ন শুনে বাবা হতচকিয়ে যায়। আমি আবারও বলি, তুমি নিজে দেখেছ নাকি অন্য কেউ দেখেছে সেটা শুনেছ? আমার মা, বড় আপা নিজ চোখে দেখেছে। তাছাড়া আমি রতনের সাথে ও ঘনিষ্ঠ কিছু না দেখলেও তাদের সখ্যতা দেখেছি। তাদের বেশ ভাব ছিল। তখনই সন্দেহ হয়েছিল কিছু চলছে। তারপর তো আমার মা এবং বড় আপা দেখলই। এটা শুনে আমি শান্ত চোখে বাবার দিকে তাকাই। কোন কথা বলি না। বাবা আমার তাকানো দেখে কিছুটা বিস্ময় নিয়ে চেয়ে থাকে। অতঃপর আমি শান্ত গলায় বলি, তুমি একজন যোগ্য সন্তান, যোগ্য ভাই, কিন্তু যোগ্য স্বামী নও। আসলে যে তুমি যোগ্য স্বামী নও বিষয়টা তেমন নয়, তুমি যোগ্য স্বামীও, তবে কারো একজনের অযোগ্য স্বামী। আর যখন যোগ্য স্বামী হলে তখন যোগ্য বাবা হতে পারলে না। পুরুষ মানুষ এমন কি না জানি না। সবাই কি তোমার মতো সব দিক ব্যালেন্স করতে পারে? যাই হোক, আমি কিন্তু তোমার যোগ্য সন্তান। তোমার রক্ত আমার গায়ের শিরায় উপশিরায় বইছে। তাই তো এত বছর ধরে শুধু লোকের কথাই শুনে গেলাম। শুধু লোকের কথা। এটা বলে আমি বাবার হাতে মায়ের ডায়েরিটা দিয়ে ঘর থেকে বেরিয়ে আসলাম। আমার মায়ের আদর যত্ন আমার তেমন মনে নাই। আসলে লোকের এত তিক্ত কথার সাগরে আমি এমনভাবে ডুবে গিয়েছিলাম যে কখনো মায়ের স্মৃতি মনেই রাখতে চাইনি। তবে আজ মনে হচ্ছে আমি অনেক বড় ভুল করেছি। আমার যে বাবা তার মা এবং বোনদের কথা শুনে আমার মাকে এত অত্যাচার করেছে, সেই বাবা তাদের কথার উপরই খুব সহজেই হয়তো রতন কাকা আর মায়ের মিথ্যা এক সম্পর্ক বিশ্বাস করেছে। আমার আজ সব মিথ্যাই মনে হচ্ছে। এটা যদি মিথ্যা হয় তবে আজ আমি ভেঙে পড়ব খুব। একে তো এত বছর ধরে মিথ্যাকে আকরে নিজের মাকে ভুল বুঝেছি, তার উপর সেই দাদি যে আমার মাকে এত কষ্ট দিল, তার এত সেবা করেছে। এই তো বছর চারেক আগে দাদি মারা গেল। তার 7 বছর আগে থেকে সে বিছানায় পড়া। এক সময় যে দাদি আমার মায়ের উপর দাপট চালিয়েছিল, সেই দাদি সৎ মায়ের কাছে হার মানে। আমার মা তো সব মুখ বুঝে সহ্য করে নিয়েছে, আর সৎ মা সবসময় প্রতিবাদ করেছে। তাছাড়া বাবাও দ্বিতীয় বউ কোন ভুল পেলে চলে যাবে এই ভয়টা খুব পেত। তাই তো সৎ মায়ের অনেক যত্ন করত। তাকে মাথায় করে রাখত। এক কথায় সে কোন কিছুর খামতি রাখতে চাইত না। সে ভয় পাচ্ছিল যদি সে কিছুর খামতি রাখে তবে সৎ মা যদি মায়ের মতোই পরকীয়ায় জড়ায়। ততদিনে বাবাও বুঝে গিয়েছিল সে মায়ের সাথে যে আচরণ করেছে সেটা ঠিক নয়। সেই কষ্ট থেকেই হয়তো মা ভুল পথে গিয়েছে। তাই সৎ মাকে মাথায় করে রাখত। তাকে মাথায় করে রাখতে গিয়ে আমার কথা ভুলেই গেছে। কোনোরকম খাওয়া পড়া দিয়েই দায় সারত। এদিকে সৎ মা ঘরের চাকর বানিয়ে রেখেছিল। যেহেতু ঘরের মাঝে আমি এবং দাদি দুজনেই অবহেলিত ছিলাম, তাই অজান্তে দুজন দুজনের অনেক আপন হয়ে যায়। দাদিও আমাকে খুব ভালোবাসত। তার ভালোবাসার মাই তো 7টা বছর তার যত্ন নিয়েছে। সে বিছানায় পড়েছিল, তাকে সন্তানের মতো আগলে রেখেছে। শেষ বয়সে তার অনুরোধেই বাবা আমার পড়ালেখাটা চালিয়ে যায়। বাবা তো সৎ মায়ের বুদ্ধিতে বিয়েটা দিয়ে দিতে চেয়েছিল, কিন্তু দাদি তাকে অনুরোধ করে বলে, মীরা পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে চায়। ওর এই স্বপ্নটা পূরণ করিস বাবা। ও দুঃখিনী। ওর এতটুকু আবদার রাখো। সৎ মা আসার পর বাবার তার মায়ের প্রতি ভালোবাসাটা সেভাবে প্রকাশ না পেলেও সে তার মাকে ভীষণ ভালোবাসত। সেই ভালোবাসার মাই তো আমার মায়ের সাথে এত অন্যায় করল। মায়ের মৃত্যুর পর হয়তো বাবা বুঝেছে এত অন্ধ ভালোবাসা ঠিক নয়। তাই বলে দাদির প্রতি সব ভালোবাসা তো শেষ হয়ে যায়নি। সেজন্য দাদির শেষ অনুরোধটা রাখে। আমার পড়ালেখা বন্ধ করেনি। এটা নিয়ে আমি খুশি ছিলাম। সেবার দাদির মৃত্যুতে আমি এবং বাবা দুজনেই খুব ভেঙে পড়ি।
আর আজ যদি জানতে পারি এই দাদি মিথ্যা অপবাদ দিয়ে আমার মাকে শেষ করে দিল, তখন আমার হৃদয়টা একদম ভেঙেচুরে শেষ হয়ে যাবে। আমি তখন নিজেকে কিভাবে সামলাবো এই কথাটা ভেবে আমি এখানেই থেমে যেতে চাচ্ছিলাম। সেই সময়ে আমার মন বলে ওঠে, তোর মায়ের তো এই দুনিয়া এবং ওপারের দুনিয়া দুটোই চলে গেল মীরা। সে তো কিছুই পেল না। এই সময়ে এসে যখন সন্দেহ হচ্ছে তোর মা হয়তো বিনা দোষে মরেছে, তখন সেই সন্দেহটা দূর করতে অনুসন্ধান কেন চালাবি না মীরা? যদি সে সত্যি নির্দোষ হয়, তখন সন্তান হিসাবে তোর দায়িত্ব নয় তার জন্য কিছু একটা করা? হ্যাঁ, লোক সমাজে তার যে কলঙ্ক ছড়িয়েছে সেটার দাগ মোছা যাবে না, তবে তোর বাবার তো জানা উচিত। তার অন্ধত্ব তাকে দিয়ে কত বড় ভুল করিয়েছে। তার তো জানা উচিত মীরা। সেদিনের পর বাবা ডায়েরিটা পড়বে না পড়বে করে পড়ে। সেটা পড়ে তার মনটা খারাপ হয়ে যায়। ডায়েরির প্রতিটি পাতায় লেখা প্রতিটি ঘটনাই সত্য। বাবার সম্পর্ক বা বাবা আসার পর যা ঘটেছে সেটা যেহেতু সত্য লিখেছে, সেহেতু বাবা ধরে নেয় সবটাই সত্য। সেই সাথে দাদি এবং ফুপুদের কিছু আচরণ মনে করে, বিশেষ করে বড় ফুপুর, যেগুলো সেই সময়ে সে দেখেও দেখেনি। দ্বিতীয় বিয়ের পর অনেকটা দেখেছে। মা সহজে বাবার কাছে বিচার দিত না। যখন দিত তখন ঘটনাটা গুরুতরই ছিল। সেখানে সৎ মা তো সব বিষয়ে নালিশ দিত, কিছুটা বাড়িও। তাই আজ বাবা বুঝতে পারে মায়ের কথাই সত্য। এই ডায়েরি এত বছরে কখনো খুলে পড়ার ইচ্ছা হয়নি, তবে আলমারির নিচে শাড়ির ভাঁজে এটা পড়েছিল। সেভাবেই ছিল। সৎ মা ভেবেছিল বাবার, তাছাড়া সে পড়ালেখা জানতো না, তাই বাবার ভেবে সেও রেখে দিয়েছে। বাবাকে জিজ্ঞেস করলেও কখনো বলেনি এটা তার নয়, এটা তার, সেটাও বলেনি। এজন্য এটা এখনো রয়েছে, নয়তো অনেক আগেই এটা ফেলে দেওয়া হতো। ডায়েরির পাতায় মা তার কষ্টের কথা লিখেছে। বিয়ের পর কতটা যন্ত্রণা সে ভোগ করেছে। আজও প্রায় পরিবারে এমন কষ্ট বউরা পেয়ে থাকে। যাদের ঘরে এটা নয় তারা তো খুব ভাগ্যবতী। সে যাই হোক, মাকে দাদি এবং বড় ফুপু একটু বেশি অপছন্দ করত। এর কারণ অবশ্য ছিল মায়ের চাপা রং। অথচ দাদি মাকে পছন্দ করে নিয়ে এসেছিল। পছন্দের মানুষ অপছন্দ কেন হলো জানি না। হয়তো সমাজের সেই প্রচলিত ধারণা যে বিয়ের পর ছেলে পর হয়ে যায়, সেজন্যই হয়েছে। অথচ বউকে অপছন্দ করে তাকে কষ্ট দিয়ে সন্তানের থেকে দূরত্ব তারাই তৈরি করে। তবে যেসব সন্তান দূরে সরেন না তারা স্ত্রী আপন হতে পারে না। যেটা আমার বাবা। তার মা বাবার প্রতি অপরিসীম ভালোবাসার বলি হলো আমার মা। দাদা মারা যাওয়ার পর তো দাদিকে আরো চোখে হারাতো। তাই তার অভিনয় করে কান্না করা সবটাই ছিল বাবার জন্য সত্যি এবং কষ্টের। সেই সাথে রাগের। সেই রাগটা মাকে পিটিয়ে শান্ত করত। বাবার এমন অবহেলা, অত্যাচারে মা একটা সময় শান্ত হয়ে যায়, চুপচাপ হয়ে যায়, সব কষ্ট বুকের মধ্যে জমিয়ে ফেলে। ভেবেছিল এ জীবনে আর বাবার কথায় কষ্ট পাবে না। বাবাকে মন থেকে মুছে ফেলবে। শুধু মনে করবে সে রাতের ওই মুহূর্তের জন্যই তার স্বামী। বাকি সময়গুলোতে সে কারো সন্তান, কারো ভাই। মায়ের লেখা এই কথাগুলো পড়ে বাবা পুরোথ হয়ে যান। তারপরের লেখাটা তাকে আরো কষ্ট দেয়। তার বুকে যন্ত্রণার সৃষ্টি হয়, অনেক বড় যন্ত্রণা। অতঃপর মা লিখেছে, না চাইতেও বাবার কথায় কষ্ট পেয়ে যায়। যতই সে ভাবুক বাবা তারপর পর মানুষের কথায় কষ্ট পেতে নেই, তবুও পায়। তাই আবারও পেল। তবে এবারের কষ্টটা তাকে অনেক বেশি আঘাত দিয়েছে। পাশের বাড়ির মাহারার রতন সৎ মায়ের ঘরে দুটো খেতে পায় না ঠিক মতো। খুব কষ্টের জীবন। রতন প্রায়ই এই বাড়িতে আসত। দিনের বেশিরভাগ সময় এখানে কাটাত। মা এবং দাদির নানা কাজ করে দিত। রতন মাকে ভাবি ভাবি বলে মুখে ফেনা তুলে ফেলত। সে মাকে মায়ের মতো সম্মান দিত, তেমনি ভালোবাসত। মাও তাকে সন্তানের মতো ভালোবাসত। তার প্রতি একটা মায়া কাজ করত। সেই বাচ্চার মতো ছেলেটাকে জড়িয়ে দাদি এবং বড় ফুপু বাবার কানে বিষ দেয়। আর বাবা সেটা বিশ্বাসও করেন নাই। রতন এবং মাকে সেদিন হাসতে দেখে বাবা প্রচণ্ড ঝগড়া করে রাতে। এক পর্যায়ে মাকে বলে, লজ্জা করে না কচি ছেলেটার মাথা খেতে? শরীর দেখিয়ে বশ করছিস তাকে। বাবার এই কথাটা মাকে পুরোপুরি ভেঙে দেয়। সে এতটাই কষ্ট পায় যে সেদিন বাবার জন্য তার চোখে ঘৃণার জন্ম হয়। এতদিন যাই হয়ে যাক, মা কখনো বাবাকে ঘৃণা করতে পারেনি। বাবার প্রতি তার অভিমান ছিল, রাগ ছিল, কিন্তু ঘৃণা নয়।
তবে সেদিন ঘৃণা জন্মায়, কারণ এই মানুষটা তাকে কখনো ভালোবাসেনি। মা শুধু তার প্রয়োজন ছিল, প্রিয়জন নয়। তাই তো এত সহজে চরিত্রের দাগ দিয়ে দিল, তাও ওই বাচ্চা ছেলেটাকে জড়িয়ে। সেদিনের পর মা রতনের সাথে কথা বলাও বন্ধ করে দেয়, তাকে এড়িয়ে যেতে শুরু করে। বাবা এসব কিছু জেনে খুব ভেঙে পড়ে। সে নিজের ভুলটা অনেকটা বুঝতে পারে। সেই সাথে তারও এখন মনে হয় মায়ের গায়ে যে কলঙ্কের দাগ লাগানো হয়েছে মা সেটা ছিল না। এই ডায়েরিতে মা যতবার রতনের নাম নিয়েছে ততবার স্নেহের সাথে বাবা সম্বোধন করেছে। তার কাছে রতন সন্তানের মতোই ছিল। বাবা এসব বুঝতে পেরে খুব ভেঙে পড়েন, তবে আমাদের বুঝতে দেয় না। এমনকি আমাকেও বুঝতে দেয় না। বাবা আসলে তার মনের ভেঙে পড়া আমাকে জানাতে চায়নি, তাই ডায়েরিটা পড়েনি বলেই জানায়। আমার অবশ্য তাতে কিছু যায় আসে না। আমার শুধু সত্যিটা সামনে নিয়ে আসতে হবে। বড় ফুপুর পরিবারে খুবই ঝামেলা। তার মেয়ে একজন জামাইকে ছেড়ে পালিয়ে গেছে অন্য ছেলের সাথে। অন্য এক মেয়ের জামাই তাকে খুব অত্যাচার করে। ছেলের বউ তাকে জ্বালায়। সব মিলিয়ে পুরো অশান্তিতে। এই সুযোগটাই আমি কাজে লাগাই। বড় ফুপু যখন ছেলের বউয়ের সাথে ঝগড়া করে আমাদের বাড়ি আসে, তখন সে অনেকটা ভাঙা ছিল। কেননা তার ছেলে তার বউয়ের হয়ে কথা বলে তার মাকে ঘর ছাড়া করেছে। এটা নিয়েই ফুপু খুব ভেঙে পড়েছে। আমি এটারই সুযোগ নিয়ে নিলাম। আমার দাদি এবং বড় ফুপু খুব কবিরাজ জাদুটোনায় বিশ্বাস করত। তারই সুযোগ নিয়ে আমি বারবার তাকে বোঝাতে লাগলাম তার পরিবারে অশান্তি এসব জাদুটোনার জন্যই, যেটা আমার মা করেছে। বড় ফুপু তো এটা শুনে অবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে চায় না মা এটা করতে পারে। ধীরে ধীরে আমি বড় ফুপুকে বুঝাই মাকে তারা অনেক বিরক্ত করেছে, কষ্ট দিয়েছে, তাই মা সহ্য করতে না পেরে জাদুটোনা করেছে, যাতে দাদি ভীষণ যন্ত্রণা পেয়ে মারা যায় আর ফুপুর ঘরটা অশান্তিতে ভরে যায়। সেই সাথে এসব আমি আমার মায়ের ডায়েরি পড়ে জেনেছি বলে জানাই। ফুপুকে আমার কথা বিশ্বাস করাতে ডায়েরির উল্লেখিত এমন একদিনের কথা বলি যেদিন মা বাড়িতে ছিল না। আমি তাকে বোঝাই সেদিনই সে জাদু করতে গেছে। ধীরে ধীরে ফুপু আমার কথা বিশ্বাস করতে থাকে। সে এসব জাদু কাটাতে চায়। তখন আমি তাকে বোঝাই এটা তখনই কাটবে যখন আমার মায়ের আত্মা শান্তি পাবে। সেটা একমাত্র তার গায়ে লাগা মিথ্যা অপবাদ মুছে গেলেই কাটবে। বড় ফুপুকে ধীরে ধীরে আমি এটা বোঝাতে সক্ষম হই। এজন্য আমার 4 দিন সময় লেগেছে। আমি যেহেতু সাইকোলজি নিয়ে পড়ছি তাই এই কাজটা করতে বেশি একটা কষ্ট করতে হয়নি। বড় ফুপুও বোধহয় এত বছরে এসে একটু একটু নিজের কাজের জন্য অনুতপ্ত ছিল। সেই সাথে মা থাকতে তো আমাদের বাড়িতেই উঠে থাকত। সৎ মা আসার পর তো তেমন আসতে পারে না। সৎ মা অপমান করে বের করে দেয়। সেসবে কোথাও গিয়ে নিজের অন্যায়টা চোখে পড়েছে, তাই হয়তো খুব সহজেই বুঝে গেছে। সেদিন রাতেই বড় ফুপু ঘরের সবাইকে একত্রে ডাকে। অতঃপর তার মাধ্যমে সবটা জানতে পারি। মা রতন কাকাকে এড়িয়ে গেলে সে খুব কষ্ট পায়। সেদিনও দুপুরে রতন কাকা মায়ের কাছে এসে আকুতি করছিল। সে মাকে খুব ভালোবাসে, তাই মায়ের এভাবে এড়িয়ে যাওয়া মেনে নিতে পারে না। সে আকুতি মিনতি করে বলে, আমি আমার মাকে দেখিনি ভাবি। তুমি আমার মায়ের মতো। আমাকে তোমার মতো এত মায়া কেউ দেখায়নি। তুমি বলো গো ভাবি, আমার ভুলটা কোথায়? কেন তুমি আমার সাথে কথা বলতে চাও না? কি করেছি আমি? সেই রাতে তার জীবনের বহু কষ্টের কথা তুলে ধরে বলে সেই সময়ে মা তাকে সান্ত্বনা দিয়েছে, তার ব্যথায় মলম দিয়েছে। মা যদি তার জন্য বিন্দু পরিমাণ কষ্ট পায় তবে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। সেই সময়ে তাদের এক ঘরে কথা বলতে দেখে দাদি এবং বড় ফুপু একটা পরিকল্পনা করে। তারা মূলত কবিরাজের থেকে এসেছে। তারা মায়ের কন্যা সন্তান অর্থাৎ আমাকে মেনে নিতে পারেনি। তাদের বিশ্বাস ছিল পুত্র হবে। সেটা না হওয়ায় কবিরাজের কাছে যায়। আর কবিরাজি তাদের জানায় আমার মায়ের রাশিতে পুত্র নাই, আবারও মেয়ে হবে, কখনো পুত্র হবে না। এটা শুনে দাদি তো রেগে যায়। যে বউ বংশধর দিতে পারবে তাকে কেন ঘরে রাখবে? তবে এত সহজে তো তাড়ানো যাবে না, তাই ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে দিয়ে লোকজন ডেকে তারা রতন এবং মায়ের সুন্দর সম্পর্কটাকে কলঙ্কিত করেছে। তারা ভেবেছিল এই ঘটনার পর মাকে তাড়িয়ে দিবে, কিন্তু তার আগেই মা নিজেকে শেষ করে দেয়। অপমান নিতে না পেরে চলে যায়।
এসব শুনে বাবা এবং আমি দুজনেই থ হয়ে যাই। বাবার স্মৃতিতে সেদিন রতন মার খেতে খেতে চিৎকার করে বলছিল, উনি আমার মা। আমি আমার মাকে কলঙ্কিত করতে পারি না। আপনারা যা ভাবছেন সব ভুল। সেদিন বাবার রাগের মধ্যে এই কথাটা শুনেও শোনেনি। আর আমি ভাবছি আমার জন্য। শুধুমাত্র মেয়ে হয়েছি বলে আমার দাদি আমার মাকে তাড়াতে এত বড় পরিকল্পনা করলো। আর সেই আমি আমার 2 হাত দিয়ে সেই শয়তান মহিলার এত সেবা যত্ন করলাম। এটা ভাবনায় আসতে আমার নিজের হাত দুটো কেটে ফেলতে ইচ্ছা করছে। ফুপু বেশ কান্নাকাটি করল। পরিশেষে বাবার অন্ধত্ব অর্থাৎ চোখ থেকেও না দেখার যে ভূমিকা, সেরা সন্তান হতে গিয়ে কুলাঙ্গার স্বামী হওয়ার জন্য আজ মীরার মা মারা গেল। অপরাধীরা সারা জীবন ভালোই ছিল, শুধু ধ্বংস হলো মীরার সোনালী ছোটবেলা। মীরা নিজেও মাহারা, সৎ মায়ের ঘরে মানুষ, তাই সেখানে দাঁড়িয়ে রতনের কষ্টটা বুঝে। রতন কোথায় আছে জানা নাই, তবে মীরা আজ মন থেকেই রতনের জন্য দোয়া করে। সে যাতে ভালো থাকে এটাই চায়, সেই সাথে বাড়িটা ছেড়ে দেয়। মীরার বাবা আটকাতে চাইছিল কিন্তু মীরা শোনেনি। সে এত বছর মাকে ঘৃণা করে বাপকে হহুত মহান করেছে, এতটাই যে এই ঘরের দাসীবান্দি করেও হাসি মুখে থেকেছে আর নয়। এমন বাবার সাথে থাকার কোন মানে হয় না। সে এখন একা থাকবে। সব সম্পর্কের বন্ধন ছিন্ন করে সে চলে যায়। সে এখন একাকিত্বের মাঝে তার মাকে খুঁজে নিবে, তার ছায়াকে আশেপাশে অনুভব করবে। মীরা সত্যি তাই করে। সে চলে যায়, তার বাবা এসবে আরো ভেঙে যায়। আজ সে নিজের কর্মকাণ্ডে সত্যি অনুতপ্ত হয়েছে, তবে তার এই অনুতাপ দেখার জন্য মীরা বা মীরার মা কেউ তার কাছে রইল না। বড় ফুপুও অনুতপ্ত। সে বুঝতে পারে এই পাপেই তার কপালে আজ এমন বউ, মেয়ের জামাই জুটছে। অন্যদিকে এসবে কোন হেলদোল নাই মীরার সৎ মায়ের। সে ভালোই আছে, তবে স্বামীর ভেঙে পড়ায় কিছুটা মন খারাপ হয়। সেটা স্থায়ী হয় না। এভাবেই চলছে তাদের জীবন। সমাপ্ত।